বৃহস্পতিবার সারা দিন শেষে গভীর রাত পেরিয়ে শুক্রবার সকাল এবং এখনো পর্যন্ত যা ঘটছে, একের পর এক নাটক মঞ্চস্থ, একের পর এক ঘটনার সূত্রপাত, তাতে বিন্দুমাত্র অবাক হওয়ার কিছু নেই। সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের দেশত্যাগ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভির বাড়ি সারা রাত পুলিশ ঘিরে ধরে রাখার পরে সকালে তাকে আটক করে নিয়ে যাওয়া, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির যুদ্ধংদেহী মনোভাব থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি মঞ্চ তৈরির ঘোষণা, এগুলি সবই ধারাবাহিক নাটকের অংশ। এবং এটুকু মন্তব্য করে রাখি, রাখাইনে কথিত করিডোর ইস্যুতে সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন, তারপরে ইউরোপীয় ইউনিয়নের যে সরকারের সংস্কার কার্যক্রমে যথেষ্ট সময় দেওয়ার ঘোষণা, নির্বাচন নিয়ে টু শব্দটি উচ্চারণ না করা, এতে করে আরও অনেক ধরনের ঘটনা ঘটবে। যে কোনো ধরনের ঘটনা ঘটাতে সরকারের জন্য এখন আর কোনো ধরনের কোনো ভাবনা নেই, কোনো ধরনের কোনো বাধা নেই, এটুকু আমরা বলতে পারি। সাবেক রাষ্ট্রপতি দেশ ত্যাগ করেছেন, এই খবরটি যখন সবার সামনে এলো তখন আপনাদের সামনে আমি মন্তব্য করেছিলাম, এবং যে মন্তব্যটি এখনই কেউ করেনি আমি আবারও বলতে চাই, তাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে, এটি আমি মনে করি। তার কারণ হিসেবে বলেছিলাম, বিভিন্ন মহল থেকে যে রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে তোলার কথা বলা হচ্ছে, তার নেতৃত্বে অ্যাডভোকেট আব্দুল হামিদ কিংবা সেলিনা হায়াৎ আইভি, সাবির হোসেন চৌধুরীর মতো মানুষদের নাম আসছে এবং তাদেরকে রাখা হবে না। এবং আওয়ামী লীগের যে ঝটিকা মিছিলের পরিমাণ বাড়ছে, মানুষের সংখ্যা বাড়ছে, তাদের নেতাকর্মীদের, সেখান থেকে এখনই এই ঘটনাগুলো ঘটাতে হবে। যার প্রমাণ, একই দিন সেলিনা হায়াৎ আইভির বাড়ি ঘিরে ধরা হলো পুলিশের পক্ষ থেকে তাকে আটকের জন্য, এবং ওই একই দিন রাতে জাতীয় নাগরিক কমিটি নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ করলো। বিষয়টি হচ্ছে যে সেলিনা হায়াৎ আইভি কিংবা অ্যাডভোকেট আব্দুল হামিদ তারা 9 মাস প্রকাশ্যে ছিলেন, তাদের নামে কথিত হত্যা মামলা হয়েছে। কথিত এ কারণে বলছি যে হত্যা মামলাগুলো হয়েছে গণহারে সবার বিরুদ্ধে, তা নিয়ে তো আন্তর্জাতিকভাবে এখন সব কিছু প্রশ্নবিদ্ধ। আন্দোলনে বা অভ্যুত্থানে যে মানুষগুলো নিহত হয়েছেন অবশ্যই মামলা হতে পারে, কেউ না কেউ তো এই ঘটনাগুলো ঘটিয়েছে, তাই না? কিন্তু গণহারে যেভাবে দেওয়া হচ্ছে এবং সেইগুলোকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, এবং 9 মাস পর এসে তাদের উপরে এই অস্ত্রগুলো ব্যবহার করা হলো, আটক করা হলো, এগুলো তো পরিষ্কার। সেলিনা হায়াৎ আইভি আটকের পর যখন তাকে আটক করে নেওয়া হচ্ছে, তখন গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলছেন যে আমি কোনো অন্যায় করিনি বিধায় আমি 9 মাস প্রকাশ্যে ছিলাম, আমি কোথাও পালাইনি। এবং তার যে জনপ্রিয়তা আমরা দেখলাম, আগেও প্রমাণিত হয়েছে, এখনও নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের বিরুদ্ধে তার যে অবস্থান, এবং সর্বশেষ তাকে আটক করার খবরের আগে থেকেই পুলিশ তার বাসায় প্রবেশ করেছে, তার জন্য হাজার হাজার কর্মী সমর্থকের যে অবস্থান তার বাড়ির সামনে, এরপরে তো কিছু বলার থাকে না। আমরা দেখেছি তো আওয়ামী লীগ পুনর্বাসনের কথা বা ক্লিন ইমেজের ব্যক্তিদের নিয়ে আওয়ামী লীগের রাজনীতি করা যেতে পারে এমন মন্তব্যের কারণে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের দপ্তর চেঞ্জ হয়ে গেল, স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে তাকে এখন পাট বস্ত্র কি মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে। আমরা দেখলাম যে সেনা প্রধান নাকি হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমদের বলেছিলেন যে পুনর্বাসতে আওয়ামী লীগ রাজনীতি করতে পারে বা রিফাইন্ড আওয়ামী লীগ তো রাজনীতি করতে পারে এমন মন্তব্য করেছেন। তার জন্য তাদের যুদ্ধাঙ্গের মনোভাব দেখলাম, সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের যে নগ্ন অবস্থান, জনগণের মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দেওয়া, এইগুলো তো সেনাপ্রধান কিংবা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের ব্যক্তিগত মন্তব্য নয়। আমি বলবো সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট থেকে এই মন্তব্যগুলো করা হয়েছে দেশে একটা সুস্থ রাজনীতির ধারা পরিবর্তনের জন্য। এবং এই কথা বলাতে যদি কেউ ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে থাকে কাউকে, কি করার আছে বলুন তো? এখন তো যা ইচ্ছে তাই ঘটছে। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে আওয়ামী লীগের সহযোগী সংগঠন আসিফ মাহমুদ সরকারের অন্যতম উপদেষ্টা, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে
এবং এ বিষয়ে এক সপ্তাহ আগে থেকে কাজ শুরু হয়েছে, এটি এখন চূড়ান্ত পর্যায়ে। সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেছেন যে আওয়ামী লীগ বা তার কোনো সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করার সম্ভাবনা রয়েছে, নিষিদ্ধ করার মতন প্রয়োজনীয় আইন দেশে রয়েছে। হ্যাঁ রয়েছে, আমরা তো জানি। এবং যেই আইনের বলে বা যে নির্বাহী আদেশে 5 আগস্ট গণঅভ্যুত্থানের 2-3 দিন আগে জামাতকে নিষিদ্ধ করা হলো, আমরা কি সেটি কেউ সমর্থন করেছিলাম? করিনি তো। এবং এগুলো করে কোনো লাভ হয়, কখনো হয়েছে? নাহিদ ইসলাম সরকারের সাবেক অন্যতম উপদেষ্টা, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক, তিনি বলছেন কি অবৈধ ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতিকে চোখের সামনে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। বিচার প্রশ্নে সরকারের প্রতি আমাদের অনাস্থার জায়গা তৈরি হয়েছে এবং জুলাই আমাদের প্রতিশ্রুতি ছিল খুনিদের বিচার। এবং তিনি গতকাল যে বিবৃতি স্টেটমেন্ট দিয়েছেন তার ফেসবুকে, যে আজ রাতেই অর্থাৎ বৃহস্পতিবার রাতেই ফয়সালা হবে, সব কিছু যেটা আমি বলছিলাম নাটকের অংশ কিনা, ধারাবাহিকতা মেলে কিনা। এবং সরকারের আর এক উপদেষ্টা মাহফুজ আলম তিনি ওই বৃহস্পতিবারে একটি দীর্ঘ স্ট্যাটাস দিলেন তার ফেসবুক পেজে, যেখানে তিনি বলছেন যে আমরা এই দুইজন তিনি আর আসিফ মাহমুদ, তারা দুইজনেই সরকারের মধ্যে থেকে পারছে না, ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে আরও সদস্য নিতে হবে সেটাও আমরা জানি, নিবে। রাষ্ট্রযন্ত্র যখন বুর্জোয়া সমাজ ব্যবস্থায় কোনো সরকারের হাতে থাকেই এবং তারা যথেচ্ছা ব্যবহার করে, সেই ব্যবহারের ফলশ্রুতিতে যুগে যুগে কালে কালে তাদের কি অবস্থা হয়েছে আমরা জানি। এবং যার প্রমাণ তো আমাদের চোখের সামনেই। আওয়ামী সরকার সাবেক, যদিও এর পিছনে যে দীর্ঘ পরিকল্পনা ছিল একটু অংশের বা যেটিই থাক না কেন, সেটি প্লট তো নির্মাণ করার সুযোগ দিয়েছে আওয়ামী লীগ একের পর এক নির্বাচন না দিয়ে। এখন যারা এগুলো করছে, রাষ্ট্রযন্ত্রকে যথেচ্ছা ব্যবহার করছে, যেমন খুশি নিজেদের প্রয়োজনে ক্ষমতা দীর্ঘায়িত করতে, পূর্ণ ক্ষমতা নিয়ন্ত্রণ করতে, এগুলোর পরিণাম কোথায় গিয়ে দাঁড়াবে? এবং এটুকুও জানিয়ে রাখি, এখনো পর্যন্ত যারা আমাদের মতন কেউ সত্য উচ্চারণের চেষ্টা করছেন তাদের উপরেও খড়গ নেমে আসতে পারে এমন আশঙ্কা দেখা দিয়েছে এবং নানান জায়গা থেকে নানান কথাবার্তা শোনা যাচ্ছে। তাতে কি হবে? সত্যগুলো যারা বলছেন কজনের মুখ থামানো হবে, কজনকে আটক করা হবে, এবং ধরে নিলাম সবাইকে আটক করা হলো, তাতে লাভের লাভটি আখিরে গিয়ে কি হবে? এই ইতিহাস আমাদের সবার কি জানা নেই?